চাঁদনীদের বাড়ির পাশে এক সাউথ ইন্ডিয়ান পরিবার থাকতে আসে। আর তারা যেহেতু সেই পাড়ায় নতুন, তাই তারা প্রত্যেককে ইডলি এবং ডোসা খাইয়ে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এমনই একদিন সেই সাউথ ইন্ডিয়ান পরিবারের বউ ইল্লে চাঁদনির জন্য ব্রেকফাস্টে গরম গরম ডোসা এবং ইডলি বানিয়ে নিয়ে আসে। কিন্তু চাঁদনির শাশুড়ি মা এরকম ইডলি, ডোসা, সাম্বার, দই বড়া, নারকেলের চাটনি কিছুই পছন্দ করে না। বৌদি, একবারে আমার হাতের গরম গরম ইডলি ডোসা খেয়ে দেখুন, একেবারে মন ভরে যাবে। আর আমি আমার স্পেশাল সাউথ ইন্ডিয়ান চাটনিও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। তুমি এত কষ্ট করে আমাদের জন্য এত বড় বড় ডোসা রান্না করেছো, আবার তার সাথে ইডলিও আছে, আমরা খাবো না? এটা হতে পারে? এমন কথা শুনে সেই সাউথ ইন্ডিয়ান মহিলা ইল্লে ভীষণ পরিমাণে খুশি হয়। আর সে যখন চাঁদনীদের বাড়ি থেকে চলে যায়, তখন পারমিতা দেবী কিছুতেই তার বৌমাকে ওরকম সাউথ ইন্ডিয়ান খাবার খেতে দেয় না। না না বৌমা, তোমাকে এরকম ইডলি, ডোসা কিছুই খেতে হবে না। তুমি বরঞ্চ গরম গরম লুচি আর ছোলার ডাল রান্না করো, আমরা ওটাই খাবো। কারণ এরকম খাবার দাবার আমাদের খাওয়ার কথা নয়। না মা, ইল্লে দিদি কত সুন্দর করে আমাদের এই খাবারগুলো রান্না করে দিয়েছে, এই খাবারগুলো ফেলে দেবো নাকি? আপনি বরঞ্চ লুচি আর ছোলার ডাল করে খেয়ে নিন, আমি এরকম ডোসা আর ইডলি খাবো। বৌমা এই কথা বললে শাশুড়ি মায়ের কিছু করার থাকে না, তাই শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে নিজের মতো জলখাবার তৈরি করে নেয়। অন্যদিকে চাঁদনি গরম গরম ইডলি এবং ডোসা খেতে বসে। এর আগে সে অনেক রকমের ডোসা এবং ইডলি খেয়েছে ঠিকই, কিন্তু এরকম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডোসা এবং ইডলি সে কখনো খায়নি। তাই তার সেই খাবারগুলো ভীষণ পরিমাণে ভালো লেগে যায়। ইল্লির রান্না করা ইডলি এবং ডোসা তার এতই ভালো লাগে যে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। তাই সে তখনই গান গাইতে গাইতে সেই সাউথ ইন্ডিয়ান পরিবারের বাড়িতে চলে যায়। ডোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি, ডোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি। চাঁদনি এভাবে গান গাইতে গাইতে তাদের প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পৌঁছায়। আর এমন সময় চাঁদনিকে দেখে ইল্লে এবং তার পরিবার খুবই খুশি হয়। আর চাঁদনি তাদের বাড়িতে গিয়ে গরম গরম ডোসা এবং ইডলি খাওয়ার আবদার করতে শুরু করে দেয়। তাই ইল্লে আবার চাঁদনির জন্য গরম গরম ডোসা এবং ইডলি রান্না করে নিয়ে আসে। আর চাঁদনির সেই খাবারগুলো এতই ভালো লেগে যায় যে সে একেবারে ডোসা এবং ইডলি পাগল হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর চাঁদনি তাদের প্রতিবেশীদের বাড়িতে গিয়ে প্রত্যেকদিন এরকম দক্ষিণী খাবার খেয়ে চলে আসে। একদিন, তুমি প্রত্যেকদিন এরকম প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ডোসা, ইডলি খেয়ে আসছো, এটা কিন্তু ভালো দেখায় না বৌমা। তাই তুমি একবার ওর কাছ থেকে এরকম রান্না শিখেই আসতে পারো, তারপর বাড়িতে বসে খাবে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন, আপনার মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি। এই বলে চাঁদনি তাদের প্রতিবেশীদের বাড়িতে চলে যায়। আর সেই মহিলার কাছ থেকে সে গরম গরম ইডলি এবং ডোসা বানানো শিখে নেয়। সেই দিনের পর থেকে চাঁদনি বাড়িতে প্রত্যেকদিন নিজের মতো করে ইডলি এবং ডোসা বানাতে শুরু করে। কিন্তু এবার তার শাশুড়ি মা খুবই বিপদে পড়ে, কারণ বৌমা এবার প্রত্যেকদিন 3 বেলা ডোসা এবং ইডলি রান্না করে। আর সে সাধারণ রান্না বান্না করা একেবারেই ভুলে যায়। এমনই একদিন, তোমাকে দেখছি বুদ্ধি দিয়েও আমি ভুল করেছি। তুমি নিজে ধোসা খাচ্ছ, ইডলি খাচ্ছ, ঠিক আছে, কিন্তু তাই বলে আমাদেরকেও প্রত্যেকদিন ইডলি ডোসা খেতে হবে নাকি? আমরা কিন্তু এসব খেতে পারবো না, তুমি আমাদেরকে অন্যরকম রান্না করে দাও। মা, এই ডোসা আর ইডলি রান্না করতে অনেক সময় লাগে, তাই আমি আর অন্যরকম রান্না বান্না করতে পারবো না। আপনি আপনার আর আপনার ছেলের জন্য আলাদা করে রান্না করে নেবেন। এভাবে শাশুড়ি মাকে প্রত্যেকদিন নিজের জন্য এবং নিজের ছেলের জন্য বিভিন্ন রকমের রান্না করতে হয়। আর বৌমা শুধুমাত্র নিজের জন্য গরম গরম ডোসা এবং ইডলি রান্না করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন নিখিল বাজার থেকে আসার সময় বেশ গন্ধযুক্ত বাসমতি চাল কিনে নিয়ে আসে, কারণ আজকে তার বিরিয়ানি খাওয়ার ভীষণই ইচ্ছা হয়। আর সেই সাথে নিখিল 2 কিলো মাটনও কিনে নিয়ে আসে। মা, তুমি যেমন গরম গরম মাটন বিরিয়ানি রান্না করো, আজকে তাই করো। কেননা তোমার বৌমাকে ওইসব বললেও তো রান্না করবে না, কারণ ওর মাথায় তখন সাউথ ইন্ডিয়ান ভূত চেপেছে। সুতরাং তুমি আজকে আমার জন্য বিরিয়ানি রান্না করো, আর রাত্রেবেলা তুমি আর আমি একসঙ্গে বসে বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে। মা এই কথা বললে নিখিল খুবই খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। আর সন্ধ্যাবেলা যখন পারমিতা দেবী রান্নাঘরে যায়, তখন সে একেবারে অবাক, কারণ সে দামি গন্ধযুক্ত বাসমতি চাল এবং পাঁঠার মাংস কিছুই খুঁজে পায় না। এমনকি তাদের বাড়িতে বিড়ালের উপদ্রবও নেই যে সেই খাবারগুলো বিড়াল খেয়ে চলে যাবে। তাই এমন সময় পারমিতা দেবী তার বৌমাকে ডাক দেয়।
কি হলো মা, আমাকে ডাকছেন কেন? আমি সকালবেলা রান্নাঘরে বাসমতি চাল রেখেছিলাম আর ফ্রিজে পাঠার মাংস রাখা ছিল, ওগুলো কোথায় গেল বৌমা? আমি তো এখন মটন বিরিয়ানি রান্না করব, এখন তো আমার চাল আর মটন লাগবে। এমন কথা শুনে চাঁদনি খুবই অবাক হয়, কারণ সেই সুগন্ধযুক্ত বাসমতি চাল এবং পাঠার মাংস এখন চাঁদনির পেটে আছে। মটন বিরিয়ানি? কিন্তু মা, আমি তো এই বাসমতি চাল সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম আর তার সাথে মটন কষা আমি আগেই রান্না করে ফেলেছি। তারপর ওই বাসমতি চাল দিয়ে গরম গরম ডোসা বানিয়ে মটন কষা দিয়ে খেয়ে ফেলেছি। তাই আপনি এখন আর মটন বিরিয়ানি রান্না করতে পারবেন না মা। পারমিতা দেবী বৌমার কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। তার বৌমা যে এরকম বাসমতি চাল এবং মাংস দিয়ে ডোসা বানিয়ে খেয়ে ফেলবে এটা সে ভাবতেও পারেনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম বাসমতি চাল সিদ্ধ করে তার মধ্যে মটন মিশিয়ে কেউ ধোসা খায় নাকি? এবার আমার ছেলেটা বাড়িতে এসে কি খাবে বলো তো? আরে ওকে দোকান থেকে মটন বিরিয়ানি কিনে নিয়ে এসে খেয়ে নিতে বলুন। আসলে কি বলুন তো, আমাদের সাউথ ইন্ডিয়ান প্রতিবেশী আমাকে অনেকবার ইডলি আর ডোসা বানিয়ে খাইয়েছে, তাই আজকে আমি বাসমতি চাল আর মটন দিয়ে ইডলি ডোসা বানিয়ে আমাদের প্রতিবেশীকে খাইয়ে এসেছি। আজকে দুপুরবেলা চাঁদনি যখন গরম গরম মটন এবং বাসমতি চালের ধোসা বানিয়ে তাদের সাউথ ইন্ডিয়ান প্রতিবেশীর বাড়িতে যায়, তখন না না, মাংস দিয়ে ডোসা ইডলি খাওয়া যায় না, আমরা এরকম কোনো দিন খাইনি। আরে একবার খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। আমি আজকে বাঙালি স্টাইলে ডোসা আর ইডলি রান্না করেছি, তোমাদের ভালো লাগবে না এটা হতেই পারে না। চাঁদনি এই কথা বলে তাদেরকে মাংস এবং বাসমতি চাল দিয়ে তৈরি করা ডোসা এবং ইডলি খাইয়ে দেয়। আর সেই ইডলি এবং ডোসা খেয়ে ইডলি এবং তার পরিবারের খুবই ভালো লাগে, তাই চাঁদনি খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। তবে এখন যখন চাঁদনি তার শাশুড়ি মাকে সত্যি কথা বলে, তখন তার শাশুড়ি মা ভীষণই রেগে যায়, তাই সে তখনই বৌমাকে ভীষণই বকাবকি করে। অন্যদিকে নিখিল রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে মটন বিরিয়ানি খেতে পায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর চাঁদনি একেবারে সাউথ ইন্ডিয়ানদের মতো সাদা শাড়ি এবং মাথায় টিপ পরে তৈরি হয়। একি, তুমি কে? আমার বৌমার ঘর থেকে বেরিয়ে আসছো কেন? আমার বৌমা কোথায়? আরে আমি আপনার বৌমা। আমি একটু সাউথ ইন্ডিয়ানদের মতো শাড়ি পরেছি বলে আর সাজগোজ করেছি বলে আপনি আমাকে চিনতে পারছেন না। আজকে আমার একটা নিমন্ত্রণ আছে আর সেখানে গিয়ে আমি বেশি বেশি করে ডোসা আর ইডলি খাবো, তাই আজকে আমি সাউথ ইন্ডিয়ানদের মতো সাজগোজ করেছি। চাঁদনির এমন কথা শুনে তার শাশুড়ি মা খুবই অবাক হয়। আর এমন সময় চাঁদনি সাউথ ইন্ডিয়ান প্রতিবেশীও তাদের বাড়িতে চলে আসে, তাই চাঁদনি ইল্লের সঙ্গে ডোসা এবং ইডলি খাওয়ার নিমন্ত্রণ রক্ষা করতে চলে যায়। সত্যি তুমি যদি না থাকতে তাহলে আমি কোনোদিনও এরকম ডোসা আর ইডলি খাওয়ার মর্ম বুঝতাম না। আমি আজকে ভীষণ খুশি হয়েছি। তুমি আজকে আমাদের সাথে নিমন্ত্রণ খেতে চলো, ওইখানে গিয়ে ফ্রিতে অনেক বেশি বেশি ভালো ভালো ডোসা আর ইডলি খেতে পারবে। আর ওইখানে সব যাচাই করা, তোমার যত ইচ্ছে তুমি তত বেশি ডোসা ইডলি খাবে। তাহলে তো দারুণ ব্যাপার। আমি 100টা ডোসা আর তার সাথে 200টা ইডলি খেয়ে নেব। আজকে আমি সাম্বার আর চাটনি দিয়ে বেশি বেশি করে ইডলি ডোসা খাবো। এভাবে চাঁদনি আনন্দে নাচতে নাচতে দক্ষিণী নিমন্ত্রণ বাড়িতে খাবার খেতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে যে মেয়েরা তাদের মতো সাদা শাড়ি আর ছেলেরা সাদা ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে। আর প্রত্যেকে মাটিতে বসে কলাপাতা পেতে গরম গরম ডোসা এবং ইডলি খাচ্ছে। বাহ, এই বাড়িটা একেবারে ডোসা আর ইডলির গন্ধে ভরে গেছে। আমি আর কিছুতেই নিজের লোভ সামলাতে পারছি না। আমার মনে হচ্ছে এখনই আমি বেশি বেশি করে ডোসা আর ইডলি খেয়ে নিই। হ্যাঁ, একটু ওয়েট করো, এবার সবাই উঠে গেলেই আমি আর তুমি ডোসা আর ইডলি খেতে বসবো। কিছুক্ষণের মধ্যেই চাঁদনি এবং ইল্লে দুজনেই গরম গরম ডোসা এবং ইডলি খেতে বসে পড়ে। আর চাঁদনি যখন সেই নিমন্ত্রণ বাড়িতে প্রথম ডোসা এবং ইডলি খায়, তখন সেই স্বাদ তার মুখে একেবারে লেগে যায়, কারণ সেই ডোসা এবং ইডলির স্বাদের কোনো জবাব হবে না। ফলে সে আনন্দের চোটে আবার গান গাইতে শুরু করে। ডোসা ইডলি সাম্বার চাটনি চাটনি, ডোসা ইডলি সাম্বার চাটনি চাটনি। এভাবে চাঁদনি বেশি বেশি করে ডোসা এবং ইডলি খায়। আর সে কিছুতেই নিজেকে সামলিয়ে রাখতে পারে না। একটু সাবধান, গলায় কিন্তু আটকে যাবে। না না, কিছু আটকে যাবে না। ও সাউথ ইন্ডিয়ান দাদা, আমাকে আরো বেশি বেশি করে ডোসা আর বেশি বেশি ইডলি দিন, কারণ আমার এরকম 50টা ডোসা আর 50টা ইডলি খেয়ে পেট ভরেনি।
চাঁদনিকে এরকম বেশি বেশি করে ডোসা এবং ইডলি খেতে দেখে নিমন্ত্রণ বাড়ির প্রত্যেকে একেবারে চমকে ওঠে, কারণ তারা কোনো সাউথ ইন্ডিয়ান লোকজনকে এত বেশি বেশি ডোসা এবং ইডলি খেতে দেখে না। আর এমন সময় সেই নিমন্ত্রণ বাড়িতে উপস্থিত একটা ছেলে চাঁদনির প্রেমে পড়ে যায়, কারণ সে এমনিতেই বিয়ের জন্য কয়েক মাস ধরে পাত্রী খোঁজে। আর চাঁদনিকে এরকম ভাবে ডোসা এবং ইডলি খেতে দেখে কালু চাঁদনিকে বিয়ে করবে বলে ঠিক করে। আমি এই মেয়েটাকে বিয়ে করব। কি সুন্দর বেশি বেশি ধোসা আর ইডলি খাচ্ছে। আমার বাড়িতে এই মেয়েটা বউ হয়ে গেলে আমাদেরকে ধোসা আর ইডলি রান্না করে খাওয়াবে। এই বলে কালু চাঁদনির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে সবসময় ধোসা ইডলি আর সাম্বার খাইয়ে খুশি রাখবো, আর দুজনে তামিলে গিয়ে প্রেমও করবো। কালু এই কথা বলা মাত্রই চাঁদনির গলায় ডোসা আর ইডলি আটকে যায়, কারণ সে আগে থেকে বিবাহিত। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এমন সময় সেই সাউথ ইন্ডিয়ান পরিবার চাঁদনিকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে। চাঁদনি, তুমি তোমার বরকে ডিভোর্স দিয়ে দাও আর এই কালুকে বিয়ে করে নাও, তাহলে তুমি সাউথ ইন্ডিয়াতে গিয়ে প্রত্যেকদিন ডোসা আর ইডলি খেতে পারবে। তোমার তো এরকম খাবার খেতে খুব ভালো লাগে। কালুকে দেখেছো? ও তোমাকে খুবই খুশি রাখবে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমার একবার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি আবার কেন বিয়ে করতে যাব? আর আমি মানছি যে আমার ডোসা আর ইডলি খেতে ভালো লাগে, তাই বলে আমি আরেকবার বিয়ে করে নেব, তাও আবার এরকম একটা মোষের মতো ছেলেকে? না না, আমার পক্ষে সম্ভব নয়। না না, আমাকে বিয়ে করতেই হবে, তা না হলে আমার বিয়ে হবে না। আমি আমার মাকে ফোন করে কথা দিয়েছি যে আমি তোমার জন্য ধোসা ইডলি আর সাম্বার রান্না করার লোক পেয়ে গেছি, তুমি আমার সাথে তামিলে চলো। সরে যা পাগল, আমার তোকে বিয়ে করতে বয়ে গেছে, কারণ আমার বর আছে আর ও তোর থেকে অনেক হ্যান্ডসাম, আর আমার এরকম ডোসা আর ইডলি খাওয়ার কোনো দরকার নেই। এই বলে চাঁদনি তার শ্বশুর বাড়িতে পালিয়ে বাঁচে। আর সে বাড়িতে যাওয়া মাত্রই আবার বাঙালি রূপে ফিরে আসে। আর চাঁদনি যখন তার পরিবারকে সব কথা বলে, তখন চাঁদনির স্বামী এবং শাশুড়ি মা হেসে লুটোপুটি খায়। কিন্তু সেদিনের পর থেকে চাঁদনি তার সাউথ ইন্ডিয়ান প্রতিবেশীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, এমনকি সে ধীরে ধীরে ইডলি এবং ডোসা খাওয়ার পরিমাণও কমিয়ে দেয়। স্কুলে শিক্ষক দিবস নিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একটা বেশ উন্মাদনা থাকে। সেই দিন স্কুলে পড়াশোনা হয় না, সব শিক্ষিকারা মিলে ছাত্রছাত্রীদের সঙ্গে মজা করে, গল্প করে। স্কুলে নানান রকমের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সমস্ত কারণে কোনো বাচ্চা মাসে অনেকবার স্কুল কামাই করলেও এই দিনটাতে স্কুল কামাই করতে চায় না। কিন্তু মিলিদের স্কুলে এমনটা হয় না। আগে তাদের স্কুলেও শিক্ষক দিবস ধুমধাম করে মানানো হলেও বিগত কয়েক বছর ধরে এই দিনটা তাদের স্কুলে খুব সাধারণভাবেই পালিত করা হয়। এবছর তোরা শিক্ষক দিবসে কে কি করবি আমাকে বলে দে। এবছর তো আমাদেরকেই সমস্ত কিছু দেখতে হবে। স্কুলের সব থেকে বড় তো আমরা। 10-এর দিদিরা তো নিজেদের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে, তাই আমাদের ক্লাস 9কেই শিক্ষক দিবসের সব ব্যবস্থা করতে হবে, এটা যেন মাথায় থাকে। তুই এত পাকামি করছিস কেন? তোকে কে বলেছে সমস্ত কিছু দায়িত্ব নিতে? চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়। এই শিক্ষক দিবস নিয়ে এমন বাড়াবাড়ি করলে না, এমন ব্যবস্থা করে দেবো যে শিক্ষক শিক্ষিকারা নিজে থেকেই তোকে স্কুলে আসতে বারণ করে দেবে। আমরা এখন ক্লাস 9-এ পড়ি রাহুল, তুই এখনো একটা জিনিস নিয়েই পড়ে আছিস। প্রায় 3 বছর হতে চললো, সেই ঘটনাটার পরও তোর মধ্যে কোনো পরিবর্তন এলো না। 3 বছর হয়ে গেছে বলে কি সব ভুলে যাব? এই শিক্ষক দিবসের দিনই তো তোর অত বড় একটা কাণ্ড ঘটিয়েছিলিস, তোর লজ্জা করে না তাই না? এতদিন তো বড় দাদা দিদিরা শিক্ষক দিবসের দায়িত্ব নিতে বলে তোকে কিচ্ছু করতে হয়নি। আজকে যেই সুযোগ পেয়েছিস অমনি চলে এসেছিস আমাদের উপর ছড়ি ঘোরাতে, তাই না? আমি কোনো কাজ না করলে তুই খুশি হবি তো? ঠিক আছে, তাই হোক, তোরাই সমস্ত কিছু সামলে নিবি তাহলে, আমি কিছুতে কিছু করতে আসবো না। এই বলে মিলি সেখান থেকে চলে যায়। রাহুলের কথায় মিলির কষ্ট হলেও সে রাহুলকে কোনো রকমের উত্তর দেয় না। আসলে কি করে উত্তর দেবে মিলি সেটা জানে না, কারণ 3 বছর আগে সেই ঘটনায় সত্যি সত্যি মিলির একটু হলেও দোষ ছিল। শিক্ষক দিবস উদযাপনের কথা ভুলে গিয়ে মিলি পড়াশোনায় মন দেয়। কিছুক্ষণ পরেই তাদের ক্লাসে সুদীপ স্যার আসে। তোমরা তো জানোই 3 বছর আগের ঘটনার জন্য আমাদের স্কুলে কোনো বছরই সঠিকভাবে শিক্ষক দিবস মানিয়ে ওঠা হয় না। তবে এই বছর আমাদের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা রিটায়ার করবেন, তাই আমরা চাই ওনাদের কথা মাথায় রেখে এই বছর শিক্ষক দিবসটাকে উদযাপন করা হোক। আমি তো এই স্কুলে আগের বছরই ভর্তি হয়েছি, আমি কিছুই বুঝতে পারছি না। সবে 3 বছর আগে কিসের কথা বলছে? কাউকে জিজ্ঞাসা করলেও তো কেউ বলতে চাইছে না। এসব জিনিস নিজের মাথাতে আনতে হবে না। শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকাদের কিভাবে তোমরা আনন্দ দেবে সেটা তোমাদের ব্যাপার। কেন স্যার, কেউ কেন এই কথাটা জানতে পারবে না? যারা পুরানো স্টুডেন্ট ছিল তারা তো সবাই জানে, আর তারা আসল দোষীকেও পছন্দ করে না। নতুনটা কেন জানতে পারবে না? তার কারণ এতে কারোরই দোষ ছিল না, সমস্তটাই ভুলবশত হয়েছে। তোমরা ওই সমস্ত কিছু নিজের মাথা থেকে বের করে দাও। অনেক হয়েছে, একই জিনিস আর ঝামেলা ভালো লাগে না। আর 1 বছর পর তো স্কুল শেষ হয়ে যাবে, নিজেদের মধ্যে ভেবে ঝামেলা বাড়িয়ে কি লাভ?
আমি এটাই বলার চেষ্টা করি স্যার, কিন্তু কেউ আমার কোনো কথা শোনে না। সবাই ভাবে আমি দোষ করেছি, আমার জন্যই নীলিমা ম্যাম এত কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তো জানতাম না এরকম কিছু হয়ে যাবে। তুই সবকিছুই জানতিস, তুই নীলিমা ম্যাডামকে সহ্যই করতে পারিস না। তোকে সবসময় শাস্তি দিতে বলে তুই বদলা নিয়েছিস, এটা আর কেউ মানুক না মানুক আমি মানি, বুঝেছিস? আমি তখন ক্লাস 6-এ পড়তাম রাহুল, তখন কি আমি বদলা নেব? বদলার মানেটাই তো হয়তো আমি ঠিক করে জানতাম না। এভাবেই রাহুল এবং মিলির মধ্যে হঠাৎ করে ঝামেলা শুরু হয়। সুদীপ স্যার বেশ জোরে ধমক দিয়ে তাদের ঝগড়া থামায়। 2-1 বছর আগে ভর্তি হওয়া স্কুলের নতুন স্টুডেন্টরা 3 বছর আগে ঘটা শিক্ষক দিবসের সেই ঘটনা জানার জন্য রীতিমতো পাগল হয়ে ওঠে। ক্লাস শেষ হয়ে গেলে টিফিনের ঘন্টা পড়তেই সবাই রাহুল এবং মিলিকে ঘিরে ধরে সেই 3 বছর আগের ঘটনা শুনবে বলে। মিলি অনেকবার বারণ করা সত্ত্বেও সবাই তাকে জোর করতেই থাকে। মিলিও শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়। আজ থেকে 3 বছর আগের কথা। মিলি তখন ক্লাস 6-এ পড়তো। তখন তাদের ক্লাস টিচার ছিল নীলিমা ম্যাডাম। নীলিমা ম্যাডাম বড্ড রাগী ছিল। একদিন ক্লাসে এসে, এই মিলি, উঠে এসো তো, তোমাকে বারবার বলেছি না জুতা পরিষ্কার করবে? আজকে তো সবে সোমবার, এর মধ্যেই তোমার জুতা এত নোংরা কিভাবে হয়ে গেল? এরকম নোংরা জুতা পরে তুমি আমার ক্লাসে বসবে না। কিন্তু ম্যাডাম, বাইরে তো বৃষ্টি হচ্ছে, সেই কারণেই আমার জুতাতে কাদা লেগে গেছে। আমি ইচ্ছে করে নোংরা করিনি। আমি কথা দিচ্ছি, আমি কালকে একদম পরিষ্কার জুতা পরে আসবো। আমি তোমাকে ক্লাস থেকে বেরোতে বলেছি, তুমি বেরিয়ে যাবে। আর পরের বার থেকে আমার মুখে মুখে এভাবে তর্ক করবে না, তাহলে কিন্তু আমি তোমার বাবা মাকে ডেকে তোমার ব্যবহারের কথা জানাতে বাধ্য হব। মিলি আর কোনো কথা না বাড়িয়ে ক্লাসের বাইরে চলে যায়। নীলিমা ম্যাডামও ক্লাস শুরু করে দেয়। এভাবে আরো কয়েকদিন কাটে। মিলি বুঝে উঠতে পারে না নীলিমা ম্যাডাম কেন তাকে এত অপছন্দ করে। তার কোনো কথাই ম্যাডাম শুনতে চায় না। সে কিছু বললেও ম্যাডাম তাকে ভুল প্রমাণিত করে চুপ করিয়ে দেয়। এমনই একদিন মিলি ক্লাস করছে, এমন সময় উঁচু ক্লাসের কয়েকজন ছেলে মেয়ে বাইরে থেকে তাকে ডাকতে আসে। ম্যাডাম, শিক্ষক দিবসের অনুষ্ঠানের জন্য আমরা যে নাটকটা করছি সেই নাটকটার এখন রিহার্সাল করতে যেতে হবে। ক্লাস 8-এর দিদিরা ডাকতে এসেছে, আমি কি যাব? ক্লাসে বসে এত নাটক করো, তাতে তোমার হচ্ছে না? তোমাকে আবার নাটকে প্র্যাকটিস করতে যেতে হবে? কোথাও যেতে হবে না, ওদেরকে না করে দাও। এখন আমি যে জিনিসটা পড়াবো সেটা মন দিয়ে শুনবে। কিন্তু আর 2 দিন পরেই তো শিক্ষক দিবস। আমি যদি প্র্যাকটিস না করি তাহলে তো ওই দিনটাতে ভুল হতে পারে। আমাকে একটু যেতে দিন না ম্যাডাম, ওই নাটকে আমার পাঠটা কিন্তু খুব দরকারি। আমি ভুল করলে নাটকটা বিগড়ে যেতে পারে। আমি যখন যেতে বারণ করেছি তখন যাবে না। দরকার হলে শিক্ষক দিবসের কোনো অনুষ্ঠানেই তুমি অংশ নেবে না। তোমার মতো মেয়েদের এসব মানায় না। মিলি কিছুতেই বুঝে উঠতে পারে না কেন নীলিমা ম্যাডাম তার সঙ্গে এত খারাপ ব্যবহার করে। আসলে নীলিমা ম্যাডাম তাদের ক্লাসের এক ছাত্র রাহুলের দিদি ছিল। মিলি পড়াশোনায় ভালো ছিল এবং অন্যান্য সৃজনমূলক কাজকর্মেও তার তুলনা ছিল না। মিলির এত ভালো গুণের কারণেই সবাই সবসময় তার প্রশংসা করে, আর এই জিনিসটাই রাহুলের পছন্দ হয় না। তাই সে সুযোগ পেলেই তার দিদির কাছে নীলিমার নামে যা তা কথা বলে। সবাই ক্লাস থেকে বেরিয়ে গেলেও রাহুল সেখানে থেকে নীলিমা ম্যাডামের সঙ্গে কিসব বিষয়ে যেন কথা বলতে থাকে। তুমি ওই মেয়েটাকে একদম ছাড়বে না মাসি। ও তোমার নামে কত বাজে বাজে কথা বলেছিল জানো? আমি তো স্কুলে কাউকে বলিনি যে তুমি আমার মাসি হও, সেই জন্য আমার সামনেও তোমার নামে কত উল্টো পাল্টা বলতো। আমার নামে কি বলে? ওকে দেখলে তো বেশ ভদ্রই মনে হয়। ও তো আগের দিনেই বলছিল তুমি নাকি হিন্দি সিনেমার ভূতের মতো সেজে স্কুলে আসো, তুমি নাকি ভালো করে পড়াতেও পারো না। সুদীপ স্যার তোমার বন্ধু বলে নাকি তুমি স্কুলে চাকরিটা পেয়েছিলে। এসব তুই নিজের কানে শুনেছিস? সত্যি বলছিস ও এগুলো বলেছে? এতদিন তো তুই বলতিস ও তোকে ডিস্টার্ব করে, তাই ওকে ছোটখাটো শাস্তি দিতাম। এবার দেখ আমি ওর সাথে কি করি। এমন কিচ্ছু করো না যাতে বাকি শিক্ষক শিক্ষিকারাই তোমার উপর রেগে যায়। আর আমি যে তোমাকে সব কথা বলেছি এগুলোও কাউকে বলবে না। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। নীলিমা ম্যাডামের মাথায় মিলিকে শাস্তি দেওয়ার ভূত চেপে ওঠে। কিন্তু পরের দিনই শিক্ষক দিবস, এই ভেবেই সে আর কারোর মন খারাপ করবে না ভেবে এই কথাগুলো কাউকে জানায় না। শিক্ষক দিবসের দিন মিলিদের স্কুল খুবই সুন্দর করে সাজানো হয়। তারা সবাই নিজেদের সঙ্গীত নৃত্য নাটক পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যায়। মিলি স্টেজে উঠতে যাবে এমন সময় নীলিমা ম্যাডাম সেখানে চলে আসে। এই মিলি, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার কয়েকটা কাজ আছে, একটু করে দাও তো। আশেপাশে কাউকে দেখছি না, সেই কারণেই তোমাকে দাঁড় করালাম।
কাজটা কি এক্ষুনি করতে হবে ম্যাডাম? আসলে এক্ষুনি আমার নাম স্টেজে ডাকবে। আমাদের নাটক দিয়েই তো অনুষ্ঠানটা শুরু হবে। আমি যদি এখন স্টেজে না থাকি, পরে সুদীপ স্যারের কাছে আমি বকা খাবো। আমি তো বলছি তোমাকে আমার কাজটা করে দিতে হবে। শিক্ষক শিক্ষিকাদের কিভাবে সম্মান করতে হয় সেটা জানো না? আর শিক্ষক দিবস উদযাপন করবে তুমি? সবে ক্লাস 6 আর তাতে এই অবস্থা। ক্লাস 9-এ উঠলে তুমি তো বোধহয় আমাকে ক্লাস থেকে বের করে দেবে। এরকম কিছু নয় ম্যাডাম, এই দেখুন আমার নাম অ্যানাউন্স করছে। আপনি একটু অপেক্ষা করুন আর আপনি স্টেজের সামনে এসে বসুন। আমরা তো সবার জন্যই নাটকটা পরিবেশন করব, আপনাকেও থাকতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অর্ডার করছো? এবার তোমাকে আমি আরোই যেতে দেব না। চুপচাপ এখানে বসে আমার জুতাটা আগে পালিশ করে দাও। আমার জুতা আগে চকচকে হবে, তারপরেই তুমি এখান থেকে যেতে পারবে। নীলিমা ম্যাডামের এরকম অদ্ভুত কথা শুনে মিলি বুঝতেই পারে না সে ম্যাডামের কথার উত্তরে কি বলবে। মিলি সবেমাত্র একটা ক্লাস 6 এর মেয়ে ছিল। সে টিচারদের বিরুদ্ধে গিয়ে নিজের পরীক্ষার নাম্বার খারাপ করতে চায় না, তাই স্টেজে তার নাম ধরে বারবার ডাকা সত্ত্বেও সে নীলিমা ম্যাডামের জুতা পালিশ করতে বসে পড়ে। জুতা পালিশ করার জিনিসটা খুঁজে তারপর জুতা পালিশ করতে বসলে অনেক সময় লেগে যাবে। নাটক শুরু হবার 1-2 মিনিট পরেই তো আমার সিন আছে, তখন নাম ডেকেছিল যায়নি। এবার যদি দেরি করে যাই তাহলে সত্যি সত্যি সুদীপ স্যারের কাছে খুব বকা খাবো। কি করি আমি? তাড়াতাড়ি কি করে জুতা পালিশ করবে ভাবতে ভাবতে মিলির মনে পড়ে তাদের নাটকের একটা দরকারি জিনিস হিসাবে মিলির পকেটে একটা ছোট্ট সর্ষের তেলের কৌটো আছে। সে জুতা চকচক করানোর জন্য ওই সর্ষের তেল পুরো জুতায় মাখিয়ে দেয় এবং নীলিমা ম্যাডামের কথা মতো সেটা স্টেজের একটা চেয়ারের সামনে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই মিলিদের নাটক শুরু হয়ে যায়। সেই নাটকে এক একজন ছাত্রছাত্রী এক একজন শিক্ষক শিক্ষিকাদের মতো অভিনয় করছিল, আর মিলি অভিনয় করছিল নীলিমা ম্যাডামের। আমার রোলে অভিনয় করার জন্য আর কাউকে পেল না। শেষমেশ এই মেয়েটা অভদ্র একটা মেয়ে, বড়দের সম্মান করতেই জানে না। তুমি তো ওদের ক্লাস টিচার, ও তোমাকে বেশ ভালোভাবেই চেনে। আমি কিছু বলার আগে ও নিজেই বললো তোমার অভিনয় দেখতে চাই। দেখলাম বেশ ভালোই করেছে, তাই আমি রাজি হয়ে গেলাম। ভালো না চাই আমি বুঝি এরকম ভাবে কথা বলি? আমি কি এভাবে সবাইকে শাস্তি দিয়ে বেড়াই? আর এসব বাদ দিয়েই দেখো না ও আরো কি কি করে। মেয়েটা খুব ট্যালেন্টেড। সুদীপ স্যারের কথা মতো নীলিমা ম্যাডাম স্টেজের দিকে তাকায়। অভিনয়টাকে আরো মজাদার করার জন্য মিলি তার পকেট থেকে তেল বের করে একটি লাঠিতে মাখাতে থাকে, এটা বোঝানোর জন্য যে এবার এই লাঠিটা দিয়ে নীলিমা ম্যাডাম কোনো একজনকে মারবে। এই ঘটনায় নীলিমা ম্যাডাম খুবই রেগে যায়। সে তার চেয়ারের পাশে রাখা জুতাটা পরে স্টেজে উঠতে যাবে, এমন সময় তার পা পিছলে যায়। সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এই ঘটনার পর নীলিমা ম্যাডামের মাথায় এমন ভাবেই আঘাত লাগে যে সে উঠে বসার মতো ক্ষমতা হারিয়ে ফেলে। সারা জীবনের মতো নীলিমা ম্যাডাম শয্যাশায়ী হয়ে পড়ে। তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তার সঙ্গে দেখা করতে গেলে সে তখনও মিলিকে খুবই বকাবকি করতে থাকে। এই মেয়েটার জন্য আজকে আমার এই অবস্থা। ও ইচ্ছা করে আমার জুতায় তেল মাখিয়েছিল যাতে আমি পড়ে যাই, আর সেটাই হয়েছে। ও আমাকে এতটাই অপছন্দ করে যে সারা জীবনের মতো আমার শিক্ষকতা করা গুছিয়ে দিল। কিন্তু ম্যাডাম আমি তো... চুপ কর, আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়ে আর কিন্তু করতে হবে না। মিলি চেয়েও কাউকে কিছু বলে উঠতে পারে না যে সে কেন বা কিসের জন্য এমনটা করতে বাধ্য হয়েছিল। সেই দিনের পর থেকে তাদের স্কুলে ধুমধাম করে শিক্ষক দিবস উদযাপন করা বন্ধ হয়ে যায়, আর সবাই মিলে সেই জন্য মিলিকেই দোষী সাব্যস্ত করে। মিলির বন্ধু বান্ধবরা সমস্ত কথা শুনে কেউ মিলির হয়ে কথা বলে, আবার কেউ কেউ রাহুলের মতো মিলিকে দোষ দেয়। তুই এখন এইগুলোই বলে যাবি? তোর জন্য আমার মাসির ওই অবস্থা। তোকে তো আমি এই জীবনে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি বাকি স্যার ম্যাডামদের বলে তোকে এই বছরের শিক্ষক দিবসের উদযাপন থেকেই বের করে ছাড়বো। এভাবেই মিলির সাথে রাহুলের ঝগড়া চলতেই থাকে। রাহুল জানে মিলি এবং নীলিমা ম্যাডামের মাঝে ঝামেলার সূত্রপাত সেই করেছে, কিন্তু তবুও সে সকলকে সেই কথা না বলে মিলিকে দোষারোপ করতে থাকে। মিলি আজও কারোর কাছে নিজের সত্যতা যাচাই করতে পারে না, আর 1 বছর পর সেই স্কুল থেকে সে বেরিয়ে যাবে। তার বোধহয় আর কখনো ধুমধাম করে স্কুলের শিক্ষক দিবস পালন করা হবে না।